চলো আমরা চ্যাপ্টার 7-এর 6 নম্বর ক্লাস করি আজকে। আমরা লাস্ট ক্লাসে পয়সনের অনুপাত শিখছিলাম। পয়সনের অনুপাতটা সাইমন পয়সনের নাম অনুসারে ছিল। পয়সনের অনুপাতটা ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি সমানুপাতিক। সেটাকে তোমরা সিগমা দিয়ে প্রকাশ করছিল। পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে সিগমা বলে বা পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাত সিগমাটা ছিল পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা সিগমার মান দেখছিলাম -1 থেকে হাফের মধ্যে হতে পারে। সাধারণ প্রাকৃতিক যে স্বাভাবিক বস্তুগুলো আছে, স্বাভাবিক বস্তুর জন্য সিগমার মান 0 থেকে 0.5 বা হাফ পর্যন্ত হয় বা ধনাত্মক হয়। আর আমরা কিছু পদার্থ বলছিলাম অক্সিটিক ম্যাটেরিয়াল, ওই অক্সিটিক ম্যাটেরিয়ালের জন্য পয়সনের অনুপাত কী হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমাদের পয়সনের অনুপাত শুধুমাত্র কঠিন পদার্থের ধর্ম, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র কঠিন পদার্থের জন্য আমরা সিগমা বলে একটা কিছু থাকবে বা পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত থাকবে। তরল বা গ্যাসীয় পদার্থের জন্য কোনো পয়সনের অনুপাত পাওয়া যাবে না। হ্যাঁ, বা পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও সিগমা বা মিউ যেটাই বলো না কেন, সেটা শুধুমাত্র কঠিন পদার্থের জন্য। তরল বা গ্যাসীয় পদার্থের কোনো সিগমা নাই, কোনো পয়সনের অনুপাত পাওয়া যাবে না। এটা মনে রাখো। আজকে যেটা প্রথম আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের খুব একটা কোশ্চেন খুব আসে যে ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক। ব্যাখ্যা করো, ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক। আমরা আজকে এই কোশ্চেনটা এমনি বাংলা দিয়ে বুঝতে চাইবো, আবার গাণিতিকভাবে বুঝতে চাইবো যে ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক কেন। কেন ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক? ইস্পাত রাবার থেকে বেশি স্থিতিস্থাপক। ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক। এখন এই স্টেটমেন্টটাই আমরা বুঝতে চাইবো ইস্পাত রাবারের থেকে কেন বেশি স্থিতিস্থাপক হবে। এখন দেখো, একটা বস্তু বা একটা পদার্থ কি বেশি স্থিতিস্থাপক, এটা কিভাবে বোঝা যাবে? গাণিতিকভাবে বুঝতে চাইলে তুমি বলতে পারো যে আমি ইস্পাত আর রাবার, এখানে দুইটা জিনিস আছে, ইস্পাত আর রাবার। ইস্পাত আর রাবারের মাঝে যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক মডুলাস যার বেশি হবে, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক, ধরো ইয়ংয়ের গুণাঙ্ক, ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বের করব, আবার রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক বের করব। যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে, সে তত বেশি স্থিতিস্থাপক হবে। এটা হচ্ছে গাণিতিকভাবে যখন দেখে তখন এভাবে দেখে, কিন্তু আসলে বাংলায় এটা দিয়ে বোঝা যায় কি। যেমন আমার কাছে বাহ্যিকভাবে মনে হয় রাবার বেশি স্থিতিস্থাপক, কারণ রাবারকে আমরা হাত দিয়ে টানতে পারি, টানলে প্রসারিত হয়, আবার ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসে। তো আমার কাছে মনে হয় যে রাবার বেশি স্থিতিস্থাপক, আসলে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এখন কেন ভাইয়া, যদি তোমাকে বাংলায় বলতে চাই তাহলে আসলে তোমাকে একটা জিনিস জানতে হবে যে স্থিতিস্থাপকতা এই গুণটা কার মধ্যে বেশি, এটা কীভাবে বোঝা যায়। আমি ধরো একটা ইস্পাতকে মানে স্টিলকে 1 সেন্টিমিটার প্রসারিত করব, আবার একটা রাবারকেও 1 সেন্টিমিটার প্রসারিত করব। দুইটাকেই যদি আমি 1 সেন্টিমিটার প্রসারিত করি, তাহলে এই দুইটার মাঝে কার মধ্যে বেশি বাধাদানকারী বল তৈরি হবে বা প্রত্যায়নী বল তৈরি হবে? তুমি বলতে পারো যে ভাইয়া, বাধাদানকারী বল বা প্রত্যায়নী বল তো আমি দেখতে পারি না যে কার মধ্যে বেশি বাধাদানকারী বল তৈরি হচ্ছে। তাহলে তুমি এটা চিন্তা করো যে আমি স্টিলকে, একটা স্টিলের রড নিলাম, তাকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে বেশি বল প্রয়োজন হবে, নাকি রাবারকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে বেশি বল প্রয়োজন হবে? মানে বাহ্যিক বল যেটা তুমি দাও সেটা তো তোমাকে দিতে হবে। কাজে তুমি অবশ্যই বুঝতে পারছো যে রাবারকে 1 সেন্টিমিটার প্রসারিত, অনেক অল্প বল দিলেই রাবার 1 সেন্টিমিটার প্রসারিত হয়ে যাবে, কিন্তু স্টিলকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে তোমাকে অনেক 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 বেশি বল দিতে হবে। অনেক বেশি বল দেওয়ার পর স্টিলটা 1 সেন্টিমিটার প্রসারিত হবে। তার মানে কি, ওই স্টিলের মধ্যে বেশি প্রত্যায়নী বল বা বেশি বাধাদানকারী বল আছে, তাই তাকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে আমার বেশি বল দিতে হয়েছে। তাই মানে যার মাঝে যত বেশি বাধাদানকারী বল বা যত বেশি প্রত্যায়নী বল সৃষ্টি হয়, সে বেশি স্থিতিস্থাপক হয়।
তো আর গাণিতিকভাবে যদি দেখতে চাই, আমরা ম্যাথমেটিক্যাল মানে এ ধরনের কোশ্চেনের অ্যান্সার বাংলায় না দিয়ে গাণিতিকভাবে দেওয়া বেটার। কারণ গাণিতিকভাবে দিলে জাস্ট আমরা ইয়ংস মডুলাস বের করব, ইয়ংয়ের গুণাঙ্ক বের করব, একই ধরনের ইস্পাত আর রাবার নিয়ে তার ইয়ংয়ের গুণাঙ্ক দেখব যে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে নাকি রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে। যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে সেই বেশি কী হবে, স্থিতিস্থাপক হবে। ধরো আমি এখানে ইস্পাত নিয়ে নিলাম, হ্যাঁ, একটা দৃঢ় অবলম্বন থেকে একটা ঝুলাই দিলাম একটা তার, এটা হচ্ছে একটা তার ঝুলাই দিতেছি। এখন এই যে তারটা ঝুলাই দিতেছি এটা আসলে সিলিন্ডারের মতো, এটার আদি দৈর্ঘ্য এটা হচ্ছে এল, এটার আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এটা হচ্ছে এ। আমি এখন এটাকে একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল একটা ফোর্স দিব। তো তুমি জানো এক্সটার্নাল ফোর্স দিলে কি হবে, প্রসারিত হবে। কিন্তু তোমরা যেহেতু পয়সনের অনুপাত শিখে ফেলছো তখন তুমি জানো যে শুধু এটা প্রসারিত হয় তাই না, এটা দৈর্ঘ্য বেড়ে যাবে এই এবং পাঁচটা একটু সুষমভাবে হ্রাস পাবে। দেখা যাবে যে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে। কেন তুমি এইভাবে একটা এক্সটার্নাল ফোর্স দিছো, হ্যাঁ, একটা বাহ্যিক বল দিছো। এটা একটা বাহ্যিক বল বা এটা প্রযুক্ত বল। এই প্রযুক্ত বলকে আমরা বলি প্রসারণকারী বল। তো তুমি এই যে একটা বাহ্যিক বল দিছো, এফ পরিমাণ বল দিছো, বল দেওয়ার কারণে সে কি হয়েছে, প্রসারিত হয়েছে। কতটুকু প্রসারিত হয়েছে, এতটুকু, এই এতটুকু। এটা স্টিলের প্রসারণ, তাই এটাকে এলএস দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, এল স্মল এল দিয়ে আমি প্রসারণটা বুঝাচ্ছি, আর এস নিচে ছোট্ট করে এস লিখে দিয়ে বোঝাতে চাচ্ছি যে এটা স্টিলের প্রসারণ। আর এই প্রসারিত হলে এটার ভিতরে একটা ইন্টারনাল ফোর্স তৈরি হবে উপরের দিকে, প্রসারণটা নিচের দিকে, তাহলে এটা ইন্টারনাল ফোর্স সবসময় বা প্রত্যয়নী বল সবসময় বিপরীত দিকে হয়। আর এই ইন্টারনাল ফোর্সটা হয় এই এক্সটার্নাল ফোর্সটা সমান, মানে এই বাহ্যিক বল যা ওই ইন্টারনাল বা অভ্যন্তরীণ বল বা প্রত্যয়নী বলটার মানের দিক থেকে এটা। তার মানে কি, হ্যাঁ, এই প্রসারিত হলে এটার ভিতরে একটা, যখনই প্রসারিত হয় তখনই এটার অভ্যন্তরে একটা প্রত্যয়নী বল বা একটা বাধাদানকারী বল সৃষ্টি হয় উপরের দিকে। ঠিক আছে, হ্যাঁ, এই ছবিটা বোঝা গেছে। এটা হচ্ছে স্টিলের জন্য। এখন আমি কি করলাম, এটা তো ইস্পাত, হ্যাঁ, এটা হচ্ছে ইস্পাতের জন্য, ইস্পাত বা স্টিলের জন্য। এখন তুমি একটা জিনিস করো, একই আকারের রাবার নিয়ে নাও, মানে একই দৈর্ঘ্যের একই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের, এবার কি নিয়ে নিব, রাবার নিয়ে নিলাম, রাবার নিয়ে নিচ্ছি। একই দৈর্ঘ্য নিব, বা ভাইয়া তো ফ্রি হ্যান্ডে আঁকছি, তো তুমি ধরে নিও যে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল আগে যা ছিল স্টিলের বা ইস্পাতের যা ছিল রাবারের ক্ষেত্রেও আমি তাই নিচ্ছি। এটা হচ্ছে তোমার রাবার, এই রাবারের ক্ষেত্রে এটার দৈর্ঘ্য এল, এটার আদি দৈর্ঘ্য, এই রাবারটার আদি দৈর্ঘ্য হচ্ছে এল, আর আদি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এটা হচ্ছে এ। এ মানে এ হচ্ছে পাই আর স্কোয়ার আর কি, এটার ব্যাসার্ধ আর, তার মানে কি এটা পাই আর স্কোয়ার, এটা প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বলে এটাকে। মানে একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের রাবার নিলাম। এবং এই ইস্পাতে তুমি যে পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করছিলা এই রাবারে একই পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করবা। এখন তুমি নিজে একটু চিন্তা করে দেখো, ইস্পাতে আমি যে পরিমাণ বল দিচ্ছি সেই একই পরিমাণ বল যদি রাবারে দেই তাহলে রাবারটা কি বেশি প্রসারিত হবে? রাবার তো নরম, ইস্পাত তো অনেক শক্ত ছিল, তো রাবারে সেম একই পরিমাণ বল দিলে রাবারটা বেশি প্রসারিত হবে। দেখা যাবে রাবারটা লম্বা হয়ে গেছে, অনেক বেশি প্রসারিত হবে। মানে এখানেও বাহ্যিক বল যেটা এর আগে যে বাহ্যিক বল দিছিলা একই পরিমাণ বাহ্যিক বল দিবা, আসলে না ও আরও অনেক বেশি প্রসারিত হবে, আরও অনেক বেশি প্রসারিত হবে, কিন্তু
জায়গা সংকুলানের জন্য ভাই একটু ছোট করে দেখাচ্ছি, শুধু একটু দেখাচ্ছি যে হ্যাঁ এখানে প্রসারণ যতটুকু ছিল এখানে তার থেকে একটু বেশি, মানে আগের থেকে এখানে একটু প্রসারণটা বেশি, মানে ধরো এটাকে এল আর দিয়ে প্রকাশ করছি, আর দিয়ে রাবার বোঝাচ্ছি, স্মল এল দিয়ে প্রসারণটা আর আর দিয়ে, এখন রাবারটা এল আর পরিমাণ প্রসারিত হবে এবং এইখানে ইন্টারনাল ফোর্স এফ ইন্টারনাল যেটা, আসল কথা যেটা আমার একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এটারও একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ছিল, এখানে যে বল প্রয়োগ করছিল এখানে সেই একই বল প্রয়োগ করছি, প্রয়োগ করা সত্ত্বেও দেখা যাবে যে এই ইস্পাতের ক্ষেত্রে এখানে প্রসারণটা যা হবে এই রাবারের ক্ষেত্রে প্রসারণটা কি হবে তার থেকে বেশি হবে। একটু বুঝতে পারাই যথেষ্ট, এটাতে কারো কোনো সন্দেহ নাই। রাবার, কারণ এটা আমি বাইরে থেকে দেখতে পাবো, রাবারটা ইস্পাতের থেকে বেশি প্রসারিত হবে, মানে এল আর গ্রেটার দেন হবে এল এস, রাবারের প্রসারণটা হবে কি ইস্পাতের প্রসারণের থেকে বেশি। আচ্ছা চলো আমরা এখন কি করি, ইয়ংয়ের গুণাঙ্ক বের করি। ইস্পাতের জন্য যদি ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে চাই, ইস্পাতের জন্য ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক ধরো ওয়াই এস, ওয়াই দিয়ে ইয়ংয়ের গুণাঙ্ক বুঝাই, আর ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস ওয়াই এস, এটা কি হবে আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক হয় দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তো দৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি এটা হচ্ছে এল এস বাই ক্যাপিটাল এল, উপরে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি এটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। আচ্ছা ঠিক আছে, তো এইখানের মধ্যে এটাকে একটু সাজায় লিখলে এরকম হবে এফ ক্যাপিটাল এল এ স্মল এল এস, এটা হচ্ছে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক, ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বের করে ফেলছি। এখন তুমি যদি রাবারেরটা বের করতে চাও, রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক, তো রাবারের জন্য আমার যেটা হবে রাবারের ক্ষেত্রে ওই একই রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই আর, এটা ওয়াই আর, তো এখানেও তো পীড়ন বাই বিকৃতি হবে। এখন এটা যখন পীড়ন বাই বিকৃতি করবা তখন তোমাকে যেটা দেখতে হবে যে এখানে তো তুমি একই বল প্রয়োগ করছিলা এফ, এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ, এটার পীড়ন কিন্তু এফ বাই এ থাকছে, জাস্ট এটার প্রসারণটা চেঞ্জ হয়ে গেছে, এল এস এর জায়গায় এবার হচ্ছে এল আর বাই ক্যাপিটাল এল, তাহলে রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক এটা আসতেছে এফ ক্যাপিটাল এল এ এল আর, এটা হচ্ছে রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে তোমার রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক বের হয়েছে একইভাবে, জাস্ট এখানে এল এস ছিল এটা এল আর হয়ে গেছে। তুমি এখন যে কাজটা করো এই দুটোকে ভাগ করে দাও, 1/2, মানে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ককে ভাগ করে দাও রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে, 1/2 করে দাও, 1/2 করে দিলে ওয়াই এস বাই ওয়াই আর, এটা ইকুয়াল টু চলে আসতেছে কি এফ ক্যাপিটাল এল এ এল এস ইন্টু, এটা উল্টা যাবে তার মানে কি এ এল আরটা উপরে উঠে গেল এফ এলটা নিচে নেমে আসে। তাহলে এটা যখন লিখে দিচ্ছ বেশিরভাগ জিনিস কাটাকাটি চলে যাচ্ছে, এখানে এফ এল কাটা এ কাটা সবই কাটা চলে যাচ্ছে। এখন কাটা চলে গেলে এখানের মধ্যে উপরে থাকতেছে এল আর, উপরে এল আর থাকতেছে, নিচে থাকতেছে এল এস, তার মানে কি ওয়াই এস বাই ওয়াই আর, এটা হচ্ছে এল আর বাই এল এস, ওয়াই এস বাই ওয়াই আর, এটা হচ্ছে এল আর বাই এল এস। এখন এটার দিকে ভালো করে তাকাও, এই 3 নম্বর সমীকরণটার দিকে ভালো করে তাকাও। তো এখানে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে কি ডান দিকে উপরে আসছে রাবারের প্রসারণটা আর নিচে আসছে স্টিল বা ইস্পাতের প্রসারণটা এল আর বাই এল এস। এখন আমরা ছবিতে দেখতে পারি, ছবিতে কি ছিল এল আরটা বড় এল এসটা ছোট, মানে রাবারের প্রসারণটা বেশি ছিল ইস্পাতের প্রসারণটা কম ছিল, কোনো সমস্যা নাই। তো আমরা জানি যে হ্যাঁ রাবারের প্রসারণটা এই উপরেরটা হচ্ছে বড় নিচেরটা হচ্ছে ছোট, তাহলে এখানে যেহেতু এটা ইকুয়াল সাইন কথাটার অর্থ হচ্ছে বামেও কি উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে। তুমি বলে দিতে পারো যেহেতু এল আর গ্রেটার দেন এল এস, তাহলে সুতরাং ওয়াই এস গ্রেটার দেন ওয়াই আর হবে, মানে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক
রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক থেকে বেশি। যার, আর আমি কি বুঝলাম, যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক। যেহেতু ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, যেহেতু ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বেশি, সুতরাং ইস্পাত রাবার থেকে বেশি স্থিতিস্থাপক। এটা হচ্ছে গাণিতিকভাবে দেখানো যে ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক। তো এই কোশ্চেনটা পরীক্ষায় খুব বেশি আসে, এই জন্য এটা একটু দেখে নিলাম। আর বাংলায় বললে তো এমনি বলতে পারবা, ইস্পাত আর রাবারকে একই পরিমাণ প্রসারিত বা একক পরিমাণ প্রসারিত করে দেখতে পারো যে কার মধ্যে বেশি প্রত্যায়নী বল সৃষ্টি হয় বা কার মাঝে বেশি বাধাদানকারী বল সৃষ্টি হয়। তো বাধাদানকারী বল দেখা যায় না দেখে আমরা এভাবে বলি যে ইস্পাত এবং রাবার দুটাকেই একক পরিমাণ প্রসারিত করতে বা একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারিত করতে কার প্রসারিত করতে কোথায় বেশি বল প্রয়োজন হয়, মানে যেখানে বেশি বল লাগবে সেখানেই তো বেশি বল লাগছে কেন, বেশি প্রত্যায়ন বাধাদানকারী বল বেশি দিকেই তো বেশি বল প্রয়োজন হচ্ছে। তার মানে যেখানে যেটাকে প্রসারিত করতে বেশি বল লাগবে সে বেশি স্থিতিস্থাপক হবে। ইস্পাতকে প্রসারিত করতে বেশি বল লাগবে তাই সে বেশি স্থিতিস্থাপক হবে। তাই ইস্পাত রাবারের থেকে কি বেশি স্থিতিস্থাপক। আর গাণিতিকভাবে বা আমাকে কখনো যদি কোনো তথ্য দেওয়া থাকে, ডাটা দেওয়া থাকে, সেখানে তুমি শুধু ইয়ংয়ের গুণাঙ্কটা দেখবা। যার ইয়ংয়ের গুণাঙ্ক যত বেশি হবে সে তত বেশি স্থিতিস্থাপক হবে। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক রাবারের থেকে বেশি, তাই ইস্পাত রাবারের থেকে কি হবে বেশি স্থিতিস্থাপক হবে। আমাদের একটা চার্ট ছিল বিভিন্ন ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্লিন্টন গুণাঙ্ক, এগুলো চার্ট। সেখানের মধ্যে ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, রাবারেরটা দেওয়া নাই। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক, ইস্পাতের হচ্ছে 20 × 10⁻10 বা 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে। রাবারটা দেওয়া নেই। তো রাবারের ইয়ংয়ের গুণাঙ্কটা দেওয়া নেই। আচ্ছা যাই হোক, ওকে, রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক অবশ্যই ইস্পাতের থেকে কম হবে। হ্যাঁ, রাবারের, আচ্ছা যাই হোক, ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক বেশি, রাবারের ইয়ংয়ের গুণাঙ্ক কম। ইস্পাতেরটা দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা হচ্ছে 20 × 10⁻10 বা 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার প্রায়। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। হ্যাঁ, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, এটা আমরা পড়তে যাব। যে আমরা এই যে একটা তারকে টেনে লম্বা করে ফেললাম, হ্যাঁ, আমাদের তারের সম্প্রসারণে কৃত কাজ, বা আমরা হচ্ছে শুধু তার যে প্রসারিত করব, তারের প্রসারণেই শুধু না, আমাদের ধরো হচ্ছে আয়তন পরিবর্তন, এই যে আমরা বিভিন্ন বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার ফলে বিকৃতি হচ্ছে, বিকৃতি হলে অবশ্যই কি হয়, বিকৃতি হলে এটার মাঝে একটা বল সৃষ্টি হয়, যে বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হয়, সেই জন্য তোমাকে কাজ করতে হয়। তো আমাদের মানে স্থিতিস্থাপক মানে বিভব শক্তি, যেমন বিভব শক্তি তো আমরা ছোটবেলায় পড়ে আসছি, যদিও আমাদের 5 নম্বর চ্যাপ্টারে বিভব শক্তি বা স্থিতিশক্তি কথাটা আছে। হ্যাঁ, বিভব শক্তি বা স্থিতিশক্তি আবার একটু মনে করানোর জন্য বলছি ভাই, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিটা কি। বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি।
আমরা যদিও পড়তে চাই স্থিতিস্থাপক বিভব শক্তি, সবগুলোর সাথে একটা কথা অ্যাড করে দাও। আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিস্থাপক সঞ্চিত শক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি বলতাম। আমরা শিখতে চাই আসলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, এখন এটা পড়তে চাই, কিন্তু এটা তো আমরা আগে থেকে পড়ি নাই। তো এটা যেহেতু আমরা আগে থেকে পড়ি নাই, স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা আগে থেকে পড়ি। হ্যাঁ, স্থিতিশক্তি বা বিভব শক্তিকে জানি, বিশেষত আমরা হচ্ছে যেটা ছোটোবেলা থেকে পড়ে আসছি সেটা অভিকর্ষীয় বিভব শক্তি। ওইটা আবার একটু বলতেছি, তোমার অভিকর্ষীয় বিভব শক্তিটা একটু মনে করাচ্ছি, বা বিভব শক্তি জিনিসটা কি এটা একটু যদি চিন্তা করো, তাহলে আমার স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা বুঝতে সুবিধা হবে। ধরো ভাইয়া যদি এরকম বলি, ধরো হচ্ছে আমি একটা এমভরের একটা বস্তুকে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠালাম। ধরো এটা মাটি বা ভূমি, এই ভূমি থেকে এমভরের একটা বস্তু ভূমিতে ছিল, এখান থেকে এখানে নিয়ে আসছি। এখন ভূমি থেকে এখানে ও প্রথমে কোথায় ছিল? ভূমিতে ছিল, এখান থেকে এখানে নিয়ে আসছে। এখন এখান থেকে এখানে যখন তুমি নিয়ে আসবা, অবশ্যই এইচ উচ্চতায় নিয়ে আসছো। এখন এইচ উচ্চতায় নিয়ে আসলে এমভরের বস্তুর উপর অভিকর্ষ বল কাজ করে, যেটা কিনা খাড়া নিচের দিকে কাজ করে অভিকর্ষ বল। এখন আমি যখন এখান থেকে এই এইচ উচ্চতায় আনবো, ও কি নিজে নিজে এ থেকে বিতে আসে? তা তো না, আমাকে কি করতে হয়? উপরে একটা বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ করলে তখন কি করে, এই বলটা, এটাকে বলে এক্সটার্নাল ফোর্স, উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হয় বা একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতে হয়। এই বাহ্যিক বলটা কি করে, এই যে তোমার অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কি করে? কাজ করে। তো আমি যখন এই এমভরের বস্তুটাকে এইচ উচ্চতায় আনি, তো আমাকে কতটুকু কাজ করতে হয়? mg h পরিমাণ কাজ করতে হয়। তোমরা জানো বল ইন্টু সরণ, এটা হচ্ছে কাজ। এখানে বল হচ্ছে mg আর সরণ হচ্ছে h। এটা আমরা ছোটবেলা থেকে জানি। হ্যাঁ, একটা বস্তুকে এইচ উচ্চতায় নিতে কি পরিমাণ কাজ করতে হয়? mg h পরিমাণ কাজ করতে হয়। এখন এই যে এমজিএইচ পরিমাণ কাজ করলা, এই এমজিএইচ পরিমাণ কাজটাই এই এমভরের বস্তুটাতে কি হিসেবে? বিভব শক্তি হিসেবে জমা হয়। মানে এই বস্তুতে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়ে আছে, কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি আছে, এটা কিন্তু এমজিএইচ। তো আসলে না, জমা হওয়া শক্তি কখনো বাইরে থেকে দেখা যায় না, কারণ একটা বস্তুতে জমা হয়ে আছে। জমা হওয়ার শক্তি কখনো বাইরে থেকে দেখা যায় না। তো ওর মাঝে কতটুকু শক্তি জমা হয়ে আছে এটা বোঝার জন্য আমাকে বুঝতে হয় যে আমি যখন এখান থেকে এখানে নিয়ে আসছি, ওই বস্তুটাকে যখন এই উচ্চতায় নিয়ে আসছি, তখন আমাকে কি করতে হয়েছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে কতটুকু কাজ করতে হয়েছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি যতটুকু কাজ করব, ততটুকুই কি হবে? ওই বস্তুতে বিভব শক্তি আকারে জমা হবে। সবসময় মনে রাখবা, আমরা যদি কোনো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি, তাহলেই না বিভব শক্তি জমা হয়। অভিকর্ষ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে যখন তুমি কাজ করতেছ, ওই অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি যতটুকু কাজ করবা, ততটুকু শক্তি ওই বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে জমা হবে। যেহেতু তুমি অভিকর্ষ বল ভালো জানো, তাই আগে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজটা বুঝছি। তাই অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বল হচ্ছে এমজি, অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ পরিমাণ সরণ হয়েছে, তাহলে কাজ হচ্ছে কি? এমজিএইচ। আর এমজিএইচ পরিমাণ কাজ করছে, এমজিএইচ পরিমাণে কি হয়েছে? এখানে বিভব শক্তি জমা হয়েছে। তার মানে কি, তুমি যেহেতু জানো এইচ উচ্চতায় একটা বস্তু থাকলে তার বিভব শক্তি কত হয়? এমজিএইচ। কেন এমজিএইচ? কারণ আমি এই বস্তুটাকে এইচ উচ্চতায় নিতে এমজিএইচ পরিমাণ কাজ করছি, ওই এমজিএইচ পরিমাণ কাজটা এই বস্তুতে বিভব শক্তি আকারে জমা হয়েছে। তাহলে বিভব শক্তি হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, ঠিক আছে, আমার কৃত কাজ হচ্ছে বিভব শক্তি। মানে আমরা বিভব শক্তি বের করতে গেলে কাজ বের করি, কাজ বের করতে পারলে বিভব শক্তি বের করা যাবে। বোঝা যাচ্ছে? আর আরেকটা কথা মনে রাখবা, এই যে কোনো বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হয় না।
আমরা যেহেতু সবাই হয়তো বা দুই ধরনের বল সম্পর্কে জানি, একটা হচ্ছে সংরক্ষণশীল বল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। যারা 5 নম্বর চ্যাপ্টার পড়ছো তারা জানো যে কাজ ক্ষমতা শক্তি দুই ধরনের বল আছে। যেমন ঘর্ষণ বল, ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। তুমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করলে কখনো বিভব শক্তি জমা হবে না। ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করলে কি হয়, তাপ উৎপন্ন হয়, ওই অরূপান্তরযোগ্য তাপ শক্তিতে পরিণত হয়ে সেটা পরিবেশে হারায় যায়, কখনো সেখানে বিভব শক্তি জমা হয় না। অভিকর্ষ বল, স্থিতিস্থাপক বল, স্প্রিং বল, তারপর আন্তঃআণবিক আকর্ষণ বল, তড়িৎ বল, চুম্বক বল, এই বলগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। তো আমরা যখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি, তখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে ওই কাজটা হারানো যায় না, ওই কাজটা ওই বস্তুতে বিভব শক্তি আকারে জমা থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যারা স্থিতিস্থাপক বল সম্পর্কে বা সংরক্ষণশীল বল সম্পর্কে অত বেশি জানো না, তারা হচ্ছে জাস্ট একটু মনে রাখো যে হ্যাঁ, একটা বিশেষ ধরনের বল আছে যেই বলটা সংরক্ষণশীল বল, আর আমরা যদি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করি তাহলে বিভব শক্তি জমা হবে। আর তোমার উদাহরণের জন্য মনে রেখো যে অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, তোমার স্থিতিস্থাপক বল, স্প্রিং বল, আন্তঃআণবিক আকর্ষণ বল, যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল, তারপর তড়িৎ বল, চৌম্বক বল, যেমন প্লাস প্লাসকে বিকর্ষণ করে, প্লাস মাইনাসকে আকর্ষণ করে, এই যে তড়িৎ বল, আবার সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করে, নর্থ নর্থকে বিকর্ষণ করে, আকর্ষণ বল, চৌম্বক বল, আকর্ষণ বল, বিকর্ষণ বল, এগুলো হচ্ছে সব সংরক্ষণশীল বল। এই বলের বিরুদ্ধে কাজ করলে কি হয়, বিভব শক্তি জমা হয়। তুমি যদি এই আইডিয়াটা থাকে তোমার, এটা হচ্ছে কিন্তু অভিকর্ষীয় বিভব শক্তি। এটা জাস্ট হচ্ছে এটা ছোটোবেলায় তুমি এটা পড়ে আসছো বা আগে থেকে তুমি এটা জানো, তো এই জন্য আমি এটার উদাহরণ দিয়ে তোমাকে বিভব শক্তি কীভাবে জমা হয় এটা একটু বললাম। তো আমরা এখন স্থিতিস্থাপক বিভব শক্তি পড়তে চাই। স্থিতিস্থাপক বিভব শক্তি কি? আমরা স্থিতিস্থাপক বলের জন্য যে বিভব শক্তি জমা হবে, হ্যাঁ, বা স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করলে, কারণ স্থিতিস্থাপক বল সেটাও না একটা সংরক্ষণশীল বল, স্থিতিস্থাপক বল একটা সংরক্ষণশীল বল। এখন স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে আমি যদি কোনো কাজ করি, কেন স্থিতিস্থাপক বল সংরক্ষণশীল বল হবে? তুমি এই চ্যাপ্টারে কী শিখছো? হচ্ছে স্থিতিস্থাপক বলটা কোথা থেকে আসছে? আন্তঃআণবিক আকর্ষণ বল থেকে, মানে ওই যে দুইটা অণুর মধ্যে বা পরমাণুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল, সেখান থেকে স্থিতিস্থাপক বলটা আসে। তো তুমি যদি স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করো, তখনও না এটা একটা সংরক্ষণশীল বল বলে এটার মধ্যে কি হবে, বিভব শক্তি জমা হবে। তো আমাদের স্থিতিস্থাপক বিভব শক্তিও 3 ধরনের হবে। যে আমরা যখন হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য আছে, তাহলে টেনে তার দৈর্ঘ্য যখন বৃদ্ধি করব, মানে যখন দৈর্ঘ্য বিকৃতি হবে, দৈর্ঘ্য বিকৃতির কারণে তার মাঝে একটা বিভব শক্তি জমা হবে। আবার যদি তাকে বল প্রয়োগ করে তার আয়তন পরিবর্তন করি, তাহলে আয়তন বিকৃতির জন্য তার মাঝে বিভব শক্তি জমা হবে। আবার যদি তার কৃন্তন বিকৃতি বা আয়তন পরিবর্তন না হয়, যদি তার আকার পরিবর্তন হয়, মানে আকার বিকৃতি হয়, তাহলে আকার বিকৃতির জন্য বিভব শক্তি জমা হবে। এখন আমি যেই বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বের করতে চাই না কেন, সেটা স্থিতিস্থাপক বিভব শক্তি হোক আর যেই বিভব শক্তি হোক না কেন, বিভব শক্তি কখনো বাইরে থেকে দেখা যায় না। বিভব শক্তি একটা বস্তুতে কী হয়ে থাকে, জমা হয়ে থাকে। তো আমি বাইরে থেকে দেখব কিভাবে? বাইরে থেকে আমি দেখি না। এখন বাইরে থেকে দেখি না দেখে আমাকে বের করতে হয় কি, যে আসলে আমার যে কোনো একটা পরিবর্তন করার জন্য বিকৃতি, যেমন এটাকে এই উচ্চতায় নিয়ে আসছি, একটা তারকে টেনে লম্বা করে ফেলবো। তো একটা তারকে টেনে লম্বা করে ফেললে আমাকে কি করতে হয়, কাজ করতে হয়, আমাকে একটা বলের বিরুদ্ধে কাজ করতে হয়, একটা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তো আমাকে বের করতে হয় আমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করছি। আমি যদি ওই কাজটা বের করতে পারি যে কতটুকু কাজ করতে হয়েছে আমাকে, আমি যতটুকু কাজ করব বা বাহ্যিক বল যতটুকু কাজ করবে, সেই বাহ্যিক বল দ্বারা কৃতকাজই ওই বস্তুটাতে বিভব শক্তি আকারে কী হবে, জমা হবে। তো আমরা সবার ফার্স্টে তারের সম্প্রসারণে কৃত কাজ, মানে আমরা ফার্স্টে দৈর্ঘ্য বিকৃতির জন্য বিভব শক্তি বের করতে চাই। তো সবার ফার্স্টে আমরা কি করতে চাই, স্থিতিস্থাপক বিভব শক্তি হচ্ছে 3 ধরনের হবে। তার মানে কি, স্থিতিস্থাপক বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি, এটা বের করার জন্য আমাকে আসলে কি বের করতে হবে, কৃত কাজ।
কৃত কাজ বা ওয়ার্ক ডান, ডাব্লিউটা বের করতে হবে। তুমি যদি ডাব্লিউ বের করতে চাও, ভাইয়ার এই উদাহরণটা দেখানোর একটাই উদ্দেশ্য যে ডাব্লিউ ইকুয়াল টু ইপি, কৃতকাজ ইকুয়াল টু বিভব শক্তি। মানে ভাইয়া যেটা বুঝাতে চাচ্ছি যে কৃতকাজ বের করতে পারলে আমি বিভব শক্তি বের করতে পারবো। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি বের করা। তার মানে কি স্থিতিস্থাপক বিভব শক্তি বের করতে চাও, তাহলে বের করতে হবে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে তোমাকে আসলে কি পরিমাণ কাজ করতে হচ্ছে। এটা যদি বের করতে পারো তাহলে তুমি বিভব শক্তি বের করতে পারবা। তো আমরা 3 ধরনের বিভব শক্তি পড়ব। একটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতির জন্য, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য, এক নম্বর। এটা একটা শিখলেই হয়, কারণ একটা যে সূত্র আসে, অবশ্য 3টা আছে। আরেকটা হচ্ছে 2 নম্বরটা আমরা শিখবো আয়তন বিকৃতির জন্য, আয়তন বিকৃতির জন্য, আয়তন বিকৃতির জন্য। আরেকটা শিখবো হচ্ছে 3 নম্বরটা হচ্ছে কি আমরা আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি বলে আরেকটা জিনিস দেখছি। আকার বিকৃতি, আকার বিকৃতি বা তোমরা যেটাকে বলো কৃন্তন বিকৃতি, ওর অনেকগুলো নাম ছিল। আকার বিকৃতি, কৃন্তন বিকৃতি, কাঠিন্য বিকৃতি, দৃঢ়তা বিকৃতি, আকার বিকৃতির জন্য। তো স্থিতিস্থাপক বিভব শক্তি দৈর্ঘ্য বিকৃতির জন্য হবে, আয়তন বিকৃতির জন্য হবে, আকার বিকৃতির জন্য হবে। হ্যাঁ, তো সবার ফার্স্টে আমরা সহজটা দেখি বা দৈর্ঘ্য বিকৃতির জন্য। তাহলে আমরা সবার ফার্স্টে যেটা বের করতে চাই সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য। তুমি হেডলাইন দিতে পারো। আমরা ফার্স্টে যেটা দেখতে চাই সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য বা বলতে পারো তারের সম্প্রসারণে, তারের সম্প্রসারণে কৃত কাজ তারের সম্প্রসারণে কৃত কাজ বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এখন ধরো ভাইয়া কি করলাম, একটা তার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা তার নিয়ে নিচ্ছি। ধরো এটা দৃঢ় কোনো একটা অবলম্বন, এই দৃঢ় কোনো একটা অবলম্বন থেকে, এটা হচ্ছে এই চ্যাপ্টার কমন ছবি। ধরো একটা তার নিয়ে নিলাম, এই তারের আদি দৈর্ঘ্য হচ্ছে এল, এটার ব্যাসার্ধ ধরো আর, ব্যাসার্ধ আর হলে এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল হবে কি, এটার ব্যাসার্ধটা যদি আর হয়, মানে এটার ব্যাসটা হচ্ছে ডি। হ্যাঁ, এটার ব্যাস ক্যাপিটাল ডি, তার মানে কি ব্যাসার্ধ আর, আর কিছু না, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ হয়। তো ব্যাসার্ধ জেনে গেলে এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ হচ্ছে পাই আর স্কোয়ার। পাই স্কোয়ার হচ্ছে এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, আমরা এটাকে বলি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য
বা কেউ কেউ বলে প্রারম্ভিক দৈর্ঘ্য। আর এটা হচ্ছে ক্ষেত্রফল না, এটা হচ্ছে আড়াআড়ি ক্ষেত্রফলটা, মানে আড়াআড়ি কেটে ফেললে যে ক্ষেত্রফলটা হয় এটাকে বলে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। তো এল দৈর্ঘ্যের আর এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের একটা তার নিয়ে আমি সেটাকে কি করব, প্রসারণকারী একটা বল দিলাম, তার সম্প্রসারণে মানে টাইনা ধরলে এটা কি লম্বা হবে, তো বাহ্যিক একটা বল প্রয়োগ করবো, সে লম্বা হবে ঠিকই, তো আয়তনটাকে ঠিক রাখার জন্য তার পাশ থেকে একটু কমে যাবে। তুমি জানো, তুমি যে বরাবর বল প্রয়োগ করো সে বরাবর কি হয়, দৈর্ঘ্য বিকৃতি হয়, আর তার লম্ব বরাবর কি হয়, পার্শ্ব বিকৃতি হয়। তার মানে কি ও পাশ থেকে কমে যাবে, তার মানে কি এই দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য এভাবে বেড়ে গেল কেন, তুমি একটা বাহ্যিক বল প্রয়োগ করছো, তুমি নিচের দিকে একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করছো, এফ। এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল, বল বা বাহ্যিক বল, এটা হচ্ছে নিচের দিকে তুমি বল প্রয়োগ করছো, এই বল প্রয়োগের কারণে সে কি হয়েছে, প্রসারিত হয়েছে। এখন স্মল এল পরিমাণ সে প্রসারিত হচ্ছে, ক্যাপিটালটা আদি দৈর্ঘ্য আর এলটা হচ্ছে কি তোমার প্রসারণ, প্রসারণ কতটুকু প্রসারিত হয়েছে, এটা হচ্ছে প্রযুক্ত বল। হ্যাঁ, এই পরিমাণ বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে হ্যাঁ বল প্রয়োগ করার কারণে সে প্রসারিত হয়েছে, আর ও যখনই প্রসারিত হয়েছে তখনই এটার মাঝে একটা প্রত্যায়নী বল বা একটা ইন্টারনাল ফোর্স তৈরি হয়েছে, ইন্টারনাল, এটার নাম হচ্ছে প্রত্যায়নী বল। এটা কি প্রত্যায়নী বল, প্রত্যায়নী বল। এটা এই প্রত্যায়নী বলটা কেন সৃষ্টি হয়, চ্যাপ্টারের শুরু থেকে তোমাকে শুধু এটাই বলার চেষ্টা করছিলাম, এটা দুইটা অণু বা দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল সেটা, তাহলে এই প্রত্যায়নী বলটা এটা কি একটা সংরক্ষণশীল বল, এই বলটা কি বল, একটা সংরক্ষণশীল বল, এই প্রত্যায়নী বলটা হচ্ছে সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল সংরক্ষণশীল বল। এখন এই প্রত্যায়নী বলটা একটা সংরক্ষণশীল বল, এই বলটা কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, আর তুমি বল প্রয়োগ করতেছো কোন দিকে, নিচের দিকে, তাহলে তুমি কি এই বলের বিরুদ্ধে কাজ করতেছো, এই বাধা দানকারী বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে, কাজ করে এই বাধার বিরুদ্ধে কাজ করে তারপর তাকে কি করতে হচ্ছে, প্রসারিত করতে হচ্ছে। এখন তুমি এই বাধার বিরুদ্ধে যে পরিমাণ কাজ করবা সেই কাজটাই এই তারে বিভব শক্তি আকারে কি হবে, জমা হবে। তো আমি এই প্রত্যয়নী বলের বিরুদ্ধে কি পরিমাণ কাজ করতেছি এটা তোমাকে বের করতে হবে। তুমি বললা ভাই এখানে সরণ তো হয়েছে এল পরিমাণ, তার মানে কাজ হবে বল ইন্টু সরণ, তার মানে এফ ইন্টু এল। হ্যাঁ, তুমি খেয়াল করো যে আমরা এটা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে কাজ, কিন্তু এই যে সূত্র বল ইন্টু সরণ এটা তখনই ব্যবহার করা যায়, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স সূত্রটা তুমি তখনই ব্যবহার করতে পারবা যদি যদি এই বলটা কি ধ্রুব বল হয়, এই একটা শর্ত আছে, ধ্রুব বল মানে এই যে ফোর্সটা আছে এই বলটা যখন কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে, তখন ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, এই সূত্র, হ্যাঁ ছোটোবেলা থেকে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স আমি ব্যবহার করছি, কিন্তু এই সূত্রটা কাজ বের করার জন্য এই সূত্রটা তখনই ব্যবহার করা যায় যখন এই বলটা ধ্রুব হয়। এখন তুমি দেখো তোমার বলটা কি ধ্রুব কি না, কনস্ট্যান্ট কিনা, তোমার বলটা ধ্রুব না বা কনস্ট্যান্ট না, এই বলটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে এটা একটু যদি বোঝার চেষ্টা করো, যে আমি যদি তোমাকে এটা বলি যে আমি ধরো এখানের মধ্যে সরণ, এখানে সরণটা কত, এল ইকুয়াল টু 0, যখন তারটা এখানে ছিল তখন তার কোনো সরণই হয় নাই, তো আমি যখন বাহ্যিক বলটা প্রয়োগ করছি, বাহ্যিক বল প্রয়োগ করলে সে প্রসারিত হয়, ও কিন্তু একবারে এখান থেকে এখানে চলে আসে না, হ্যাঁ আস্তে 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 সে এই এল পরিমাণ প্রসারিত হয়েছে, যখন সে এখান থেকে এই পর্যন্ত আসছে তখন সে এল পরিমাণ প্রসারিত হয়েছে। কিন্তু তুমি চিন্তা করো যখন এখানে ছিল তখন এই ইন্টারনাল ফোর্স, এই বলটার মান কত ছিল, 0, কোনো প্রসারণ না থাকলে এই বলটা সৃষ্টি হয় না, আমরা জানি প্রত্যায়নী বল প্রসারণের সমানুপাতিক। এখন যখন ধরো আমি এখানে 100 নিউটন বল প্রয়োগ করছি, এই 100 নিউটন বল প্রয়োগ করলাম নিচের দিকে, তো এখানের মধ্যে শুরুতেই কিন্তু এটা 100 নিউটন থাকে না,
এই বলটা, এই ইন্টারনাল ফোর্সটা বা এই প্রত্যায়নী বলটা বা এই বাধা দানকারী বলটা এটা প্রসারণের উপর নির্ভর করে। ধরো এখানে 10 সেন্টিমিটার প্রসারিত হলো বা 20 সেন্টিমিটার প্রসারিত হলো, যখন ও এই তারটা এখান থেকে যখন এখানে আসবে তখন এর মাঝে ধরো 20 নিউটন বল তৈরি হলো, কিন্তু নিচের দিকে এখনও কত 100 নিউটন বল। এই বাধা দানকারী বল কত 20 নিউটন, নিচের দিকের বলটা বড়, মানে সে নিচের দিকের বল বড় হওয়াতে সে আরও প্রসারিত হবে। ধরো এখান থেকে এখানে আসলো, সে আরও 20 সেন্টিমিটার প্রসারিত হলো, যখন আরও 20 সেন্টিমিটার প্রসারিত হলো, 20 সেন্টিমিটার প্রসারিত হলো, ধরে নাও কল্পনা করতে দোষ কি, এখানে 40 নিউটন বল তৈরি হয়। দেখো নিচে 100 নিউটন, উপরে 40 নিউটন, এখনও নিচের দিকের বলটা বড়, তার মানে কি সে আরও প্রসারিত হবে। সে ধরো এখানে চলে আসছে, এখন সে 60 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, 60 সেন্টিমিটার প্রসারিত হলে ধরো এখানে 60 নিউটন বল তৈরি হলো, কিন্তু উপরে 60 নিউটন বল, নিচে 100 নিউটন বল, এখনও নিচের দিকের বলটা বড়, তার মানে কিছু আরও প্রসারিত হবে। ধরো এখানে আসছে, এখানে আসছে, নিচে হয়েছে কি সে 80 সেন্টিমিটার প্রসারিত হয়ে গেছে, ধরো এখানে 80 নিউটন বল তৈরি হয়েছে, এখনও নিচেরটা বড়। তারপর যখন এখানে আসছে ধরো 100 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এখানে হয়েছে 100 নিউটন বল। তার মানে কি এই বলটা এই সরণটা চেঞ্জ হচ্ছে, 0 থেকে বাড়তে 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 এল হয়েছে। যখন এই সরণটা পরিবর্তন হচ্ছে তখন এই বলটাও চেঞ্জ হচ্ছে। এই বলটা, এই প্রত্যায়নী বলটা বা ইন্টারনাল ফোর্স যেটা আছে, এই প্রত্যায়নী বল এফ, এটা হচ্ছে সমানুপাতিক হচ্ছে এল। এই এফটা এল এর সমানুপাতিক, প্রত্যায়নী বলটা এল এর সমানুপাতিক, মানে এটা পরিবর্তনশীল বল। তাহলে দেখো এই বলটা ধ্রুব বল না, এই বলটা পরিবর্তন হচ্ছে, তার মানে কি এই বলটা পরিবর্তনশীল বল। এই বলটা হচ্ছে কি পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল মানে এই বলটা পরিবর্তন হচ্ছে। তাহলে W=Fx সূত্রটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তারপরে যদি গাণিতিকভাবে দেখতে চাও, এই বলটা আমার এমনি লাগবে। দেখো তুমি ইয়ং এর গুণাঙ্ক কি জানো, ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, এই তারের ইয়ং এর গুণাঙ্ক যদি ওয়াই হয়, আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা ইয়ং এর গুণাঙ্ক জানি কি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, বা তুমি বলছিলা দৈর্ঘ্য পীড়ন এটাকে টাও দিয়ে প্রকাশ করতে পারো, টাও বিকৃতিকে ই দিয়ে, টাও বাই এ, এভাবে বলতে পারো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, আমাদের এটা কিছু লাগে না, তো আমরা দৈর্ঘ্য পীড়ন জানি এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমার তো আমি এফ বাই এটাকে কি লিখতে পারি, দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ, এটা হচ্ছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা লিখতে পারি। এটা দৈর্ঘ্য পীড়ন হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, তো তুমি এফ বাই এ, এটা তোমার কাজে লাগতে পারে পরে দিয়ে। আবার এফ ইকুয়াল টু তুমি লিখতে পারো কি, এটাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে হবে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে এফ। তোমার যে এক্সটার্নাল ফোর্স এটার মান যে এফ বলো, বা ইন্টারনাল ফোর্স এটার মান যে এফ বলো, সে এফ এর মানটা হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, এখন তুমি শুধু এখানে খেয়াল করে দেখলে বোঝা যায় যে আমার এখানের মধ্যে ওয়াই এ ক্যাপিটাল এল, ওয়াই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে এই পদার্থ না চেঞ্জ করলে ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না। ইয়ং এর গুণাঙ্ক একটা ধ্রুবক। এ হচ্ছে আদি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, এটাও চেঞ্জ হবে না। ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এটাও চেঞ্জ হবে না। তার মানে কি এগুলো সব হচ্ছে ধ্রুবক, এগুলো সব হচ্ছে ধ্রুবক। কিন্তু স্মল এল তো পরিবর্তনশীল, শূন্য থেকে বাড়তে 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 এল হয়েছে। তার মানে কি স্মল এলটা দেখো 0 ছিল, মানে এখানে আদি প্রথমে কোনো প্রসারণই ছিল না, তারপর বাড়তে 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 বাড়তে, তার মানে কি এখান থেকে আমি বাংলায় যেটা বলছি সেটা গাণিতিকভাবে তুমি দেখো, এফ ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু স্মল এল, তার মানে এফ সমানুপাতিক এল, এফটা এল এর সমানুপাতিক। মানে এই প্রসারণটা পরিবর্তন হতে থাকলে এই প্রত্যায়নী বলটা কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। তাহলে এটা একটা পরিবর্তনশীল বল, এটা একটা ধ্রুব বল না। তাহলে সরাসরি তুমি W=Fx সূত্রটা ব্যবহার করতে পারো না। আচ্ছা, তাহলে আমি আসলে কি করব? তাহলে আমরা না W=Fx সূত্রটা ব্যবহার করবই,
কিভাবে আমরা কি করলাম যে অনেক ক্ষুদ্র একটা সরণ নিয়ে নেই, ধরো এখানে অনেক ক্ষুদ্র একটা সরণ, আসলে এটা খালি চোখে দেখার কথা না, তুমি কোনো একভাবে খালি চোখে দেখছো, মানে অনেক ক্ষুদ্র একটা সরণ, মানে এই দৈর্ঘ্যটাকে তো এর স্মল এল বলছো, তো আমি এই যে ক্ষুদ্র একটা সবুজ কালার দিয়ে একটা সরণ দেখানোর চেষ্টা করতেছি, এই অতি ক্ষুদ্র এই সরণটাকে আমি বলে দিলাম ডিএল। তোমরা ডিএল সবাই বোঝো, ডিএল মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিবর্তন। হ্যাঁ, যখন দৈর্ঘ্য পরিবর্তন টেন্ডস টু জিরো হয়, আমি যদি বলি যে এই অতি ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্য পরিবর্তনে এই প্রত্যয়নী বলের মান অপরিবর্তিত থাকবে বা এফ থাকবে, এই অতি ক্ষুদ্র ডিএল সরণে এই বলের মানের কোনো পরিবর্তন হবে না, আর পরিবর্তন যদি হয়ও এত কম পরিবর্তন হবে যে পরিবর্তনটাকে আমরা উপেক্ষা করতে পারবো, মানে আমরা নেগলেক্ট করতে পারবো, মানে এত ক্ষুদ্র সরণে আমরা ধরে নিতে পারবো আমরা এই বলের মান চেঞ্জ হয় না। তাহলে এই যে অতি ক্ষুদ্র ডিএল সরণে যে এখানে কি পরিমাণ কাজ হবে, যদি বলটা এই ক্ষুদ্র সরণে বলটা ধ্রুব থাকে, তাহলে তো এই সূত্র অ্যাপ্লাই করা যাবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র ডিএল সরণে যে অতি ক্ষুদ্র কাজ হয় সেটা যদি বলি আমি ডিডাব্লিউ, তাহলে ডিডাব্লিউ এটা কি হবে এফ ইন্টু ডিএল, এটা হবে অতি ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ। এখন অতি ক্ষুদ্র কাজ এফ ইন্টু ডিএল, এখন অনেক ক্ষুদ্র ডিএল সরণের কাজ, মানে আসলে ডিটা বাদ দিয়ে দাও, দেখো ডাব্লিউ ইকুয়াল টু এফ এল, এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স সূত্রটাই কিন্তু তুমি ব্যবহার করছো, আর কিছু না, বল ইন্টু সরণ, বল হচ্ছে এফ, সরণ হচ্ছে ডিএল, তাহলে এফ ইন্টু ডিএল। এখন আমি কি করব, এই শূন্য থেকে এল পর্যন্ত এই পুরো জায়গাটাকে অসংখ্য এরকম ছোট ছোট ভাগে ভাগ করব, ছোট ছোট ভাগে ভাগ করতে 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 প্রত্যেকটা ছোট ছোট ভাগের জন্য একটা করে ডিডাব্লিউ বের করব, ডিডাব্লিউ ডিডাব্লিউ ডিডাব্লিউ, অনেকগুলো ডিডাব্লিউ, সবগুলো ডিডাব্লিউ যোগ করে দিলে ডাব্লিউ পাওয়া যাবে। আর এই কতগুলো ভাগ হবে, এখানে অসংখ্য ভাগ হবে, এই অসংখ্য ভাগ যোগ করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করা। তার মানে কি আমি এটাকে ইন্টিগ্রেশন করলেই ডাব্লিউ পেয়ে যাব, তো ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, এটা হচ্ছে এফডিএল, মানে এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করতে হবে। তো এখানে থেকে জিরো থেকে ডাব্লিউ, আর এখানে কি হবে জিরো থেকে এল, কারণ ডাব্লিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো, আর এটা এল এর সাপেক্ষে জিরো থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেশন করে, ব্যাস ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি এখানে ডাব্লিউ পেয়ে যাবা। আর ওখানে একটু সমস্যা, চলো ওই পেজে দেখি, কারণ এখানে ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে এটা কি আসবে, ডাব্লিউই আসবে, কারণ আপার লিমিট ডাব্লিউ হবে, লোয়ার লিমিট জিরো হবে, তো ডাব্লিউ মাইনাস জিরো এটা কি পাবো, ডাব্লিউই পাবো, কাজে এটা নিয়ে কোনো টেনশন নাই। তো আমি এটা পরের পেজে লিখছি, এই বাম দিকের অংশটা নিয়ে সমস্যা নেই, ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করে ফাইনালি তুমি ডাব্লিউই পাবো, ডান দিকটা হচ্ছে সমস্যা, ডান দিকটাতে চলে আসো, ডান দিকে আমরা কি করি, ডান দিকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যেতে পারে, এটা দেখো ডাব্লিউ ইকুয়াল টু আসছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ মানে এটা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো টু এল এফডিএল, এটা করতে হবে, তাহলে বাহ্যিক বল দ্বারা কাজটা পেয়ে যাবে। এখন এটা যদি বের করতে হয় তাহলে এফ লাগবে, কারণ এফটাকে না বাইরে নেওয়া যাচ্ছে না, কারণ এফ তো পরিবর্তনশীল, এফ যদি ধ্রুব হতে বাইরে নেওয়া যেত ইন্টিগ্রেশনের, কিন্তু এফটা পরিবর্তনশীল হওয়াতে এফকে বাইরে নেওয়া যাচ্ছে না। আর আমি এখানে থেকে এফের মান বের করে রাখছি, এফ হচ্ছে ওয়াই এস, ওয়াই ক্যাপিটাল এস স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এই এফের মানটাই আমি এখানে বসাতে চাই। তো আমরা জানি এফ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তো এই মানটা আমরা কি করব, এই এফ এর জায়গায় বসা দেব। তো এই মানটা যদি বসা দিই তাহলে এরকম আসবে জিরো থেকে এল, এটা হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখানের মধ্যে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে কি, এই জিনিসগুলো ধ্রুবক, ওয়াই এ ক্যাপিটাল এল এরা ধ্রুবক, এরা বাইরে চলে যাবে, তো এদেরকে বাইরে নিয়ে যাও, যদি এদেরকে বাইরে নিয়ে যাই তাহলে এমন হবে ওয়াই এ ক্যাপিটাল এল বাইরে চলে গেল, স্মল এল ডিএল জিরো থেকে এল। তো আমি যদি এখন এলকে ইন্টিগ্রেশন করি,
তার মানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করো, এক্স টু দি পাওয়ার এন, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। মনে পড়ে এই সূত্রটা? তার মানে কি এখানের মধ্যে পাওয়ার, এল এর পাওয়ার কত, ওয়ান, তাহলে এল এর পাওয়ার ওয়ান হলে এ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, মানে হচ্ছে এল স্কোয়ার বাই টু। তার মানে কি ওয়াই এ ক্যাপিটাল এল, আর এটা হচ্ছে এল স্কোয়ার বাই টু। এখন আপার লিমিটটা হচ্ছে তোমার কত, এল, লোয়ার লিমিটটা হচ্ছে কত, জিরো। তার মানে কি ওয়াই এ ক্যাপিটাল এল থাকলো, স্মল এল এর জায়গায় স্মল এলই বসাবা, প্রথমে আপার লিমিট বসাবো, দেন মাইনাস দিয়ে এবার লোয়ার লিমিট তো জিরো, জিরো বসালাম। তো আসলে এল স্কোয়ার বাই টুই হয়, অন্য কিছু না। তাহলে স্কোয়ার বাই টু ওয়াই এ ক্যাপিটাল এল, তার মানে কি এখানে পাচ্ছ হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। তার মানে কি আসলে এটাই তোমাকে মনে রাখতে হবে আসলে আমরা কি পরিমাণ কাজ করি। হ্যাঁ, এটা মনে রাখলাম যে হ্যাঁ, এটা একটা তারকে, মানে মাঝে মধ্যে স্যাররা এটা কোশ্চেন করে, এটা মুখস্থ রাখতে হবে অঙ্কের জন্য, যে একটা তারকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে বা আদি দৈর্ঘ্যে 20% প্রসারিত করতে কতটুকু কাজ করতে হয়, মানে কি পরিমাণ কাজ করলে এটাকে এতটুকু প্রসারিত করা যাবে, এই ধরনের কোশ্চেন করলে এই সূত্রটা কাজে লাগে। আমার আরেকটা কারণে এটা কাজে লাগবে, সেটা হচ্ছে কি আমরা শিখে আসছি কি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে বিভব শক্তি। কারণ আমি এই তারকে যখন টেনে লম্বা করতেছি তখন আমাকে কি করতে হয়, প্রত্যায়নী বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তো আমাকে কতটুকু কাজ করতে হয়েছে এটা যদি আমি বের করতে পারি, আমি জানি আমার এই কাজটাই এই তারে বিভব শক্তি আকারে জমা হবে। বা তার মানে কি এই তারকে প্রসারিত করার কাজ বা দৈর্ঘ্য বিকৃতির কারণে এটার মাঝে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে, এটা হচ্ছে এই বাহ্যিক বল দ্বারা কৃত কাজটাই হচ্ছে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। তাহলে বাহ্যিক বল দ্বারা আমরা জানি, বাহ্যিক বল দ্বারা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে বিভব শক্তি। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ইকুয়াল টু বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে ওরা বলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তার বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ইপি। তাহলে খুব ভালো, তাহলে যেহেতু কৃত কাজ জানো তাহলে বিভব শক্তি জানবা। তার মানে কি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ইপি, এটা হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ পাবে। তার মানে কি ডাব্লিউ যা ইপিও তা, বিভব শক্তি বাদ, ওই কাজ বাইর করা মানে কৃত কাজ বের করলে বিভব শক্তি বের করা যায়, মানে কৃত কাজ আর বিভব শক্তি সমান। আচ্ছা, তাহলে বিভব শক্তি হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটা। হ্যাঁ, আবার এটাকে কেউ এভাবে লিখে হাফ ইন্টু বল ইন্টু সরণ, এটা লিখে হাফ ইন্টু বল ইন্টু সরণ। সেটা কিভাবে তুমি দেখো, হাফ ইন্টু বল ইন্টু সরণ হচ্ছে, দেখো পটেনশিয়াল এনার্জি বা কৃত কাজ যেটাই বলো না কেন ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের আসছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটা আসছে। এখন আমরা যদি এটা করি যে আমরা যদি দেখি যে আমাদের এফটা কে ছিল, হাফ ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, মানে হচ্ছে স্কোয়ার থেকে একটা এলকে আলাদা করে ফেললাম। তার মানে কি ওকে এতটুকু থাকলো ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এল। তো মাঝে মধ্যে এটাও লেখা যায় হাফ ইন্টু
হাফ ইন্টু এটা দেখো তোমার এফটাকে ছিল, এফ ছিল ওয়াই ক্যাপিটাল এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা ছিল এফ বল। হ্যাঁ বল এটা ছিল হাফ ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তার মানে কি ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে এফ, হাফ এফ এল, হাফ এফ এল। তো ইপি বা ডাব্লিউ এটাও বলা যেতে পারে হাফ এফ এল, এটা বলতে পারো, বলতে হবে এমন কিছু না, বলতে পারো আর কি, হাফ ইন্টু বল ইন্টু সর। তো আমাদের না আসলে এটা মনে রাখতে হবে, হাফ ওয়াই এ স্মল এ স্কোয়ার বাই ক্যাপিটাল এর অঙ্ক করার জন্য এটা বেশি দরকার। তবে এভাবে প্রকাশ করা যায়, কারণ যেহেতু এফ হচ্ছে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে কি একক আয়তনে সঞ্চিত শক্তি। সেটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ ইউ একক আয়নে সঞ্চিত শক্তি মানে ইপি বাই ভি। মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমি আবার ফার্স্ট ছবিটাতে চলে আসি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের এখানের মধ্যে এই পুরো জিনিসটার মানে দৈর্ঘ্য ছিল, এই যে দেখো এটার দৈর্ঘ্য ছিল এল, এটার দৈর্ঘ্যটা ছিল এল, আর এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ছিল এ। হ্যাঁ, তার মানে কি এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আমি জানি, এটার দৈর্ঘ্য জানি, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল জানি, এটার দৈর্ঘ্য জানি, তাহলে এটার আয়তনটা লাগবে, এটার আয়তন ভি, এটা হচ্ছে এ ইন্টু ক্যাপিটাল এল, এটা অথবা বলতে পারো পায়ার স্কোয়ার এল, যেটাই বলো না কেন। সোকে পায়ার স্কোয়ার হচ্ছে এটা প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য, বা এটা সিলিন্ডার, পায়ার স্কোয়ার এইচ, পায়ার স্কোয়ার এল, এখানে এইচ এর জায়গায় এল আছে, পায়ার স্কোয়ার এল, বা এই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে এই আয়তনে, কারণ দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেলেও কিন্তু এটা আয়তন কিন্তু চেঞ্জ হয় না, এই ভি আয়তনে ইপি পরিমাণ বিভব শক্তি জমা হয়ে আছে। তাহলে ব্যাপারটা বুঝে নাও যে ভি আয়তনে কতটুকু বিভব শক্তি জমা হয়ে আছে, ইপি, ইপি পরিমাণ। তাহলে একক আয়তনে কি পরিমাণ বিভব শক্তি জমা হবে, তো একক আয়তনে ইপি বাই ভি এই পরিমাণ বিভব শক্তি জমা হবে একক আয়তনে। তো একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সেটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে ভি আয়তনে ইপি পরিমাণ বিভব শক্তি জমা হয়ে আছে, তাহলে একক আয়তনে ইপি বাই ভি পরিমাণ বিভব শক্তি জমা হবে। তো একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ, এটা হচ্ছে কি ইপি বাই ভি। তাহলে খুব ভালো কথা, ইপি বাই ভি একক আয়তনে সঞ্চিত শক্তি, কোনো সন্দেহ নাই আমার। তো ইপি সেটা কি, ইপি তো আমি জানি পটেনশিয়াল এনার্জি, একটু আগে বের করে আসছি, ইপি সেটা হচ্ছে হাফ এফএল, আর ভি এটা হচ্ছে এ ইন্টু ক্যাপিটাল এল, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা লিখতে পারো। অথবা তুমি এটাও লিখতে পারো, হাফ ইপি হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, আর ভি হচ্ছে তোমার এল, তাতে এ তোমার কাটা চলে যাবে, তো ইউ ইকুয়াল টু বলতে পারো হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল স্কোয়ার, এটা বলতে পারো একটা, হাফ ওয়াই স্মল স্কোয়ার বাই ক্যাপিটাল স্কোয়ার, এটা বলা যেতে পারে। অথবা এখানের মধ্যে দেখো হাফ ইন্টু এফ বাই এ টু স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। হ্যাঁ, এফ বাই এ। এখন তাই যদি হয় এ হাফ, এই এফ এর নিচে একে লিখছি, এল এর নিচে ক্যাপিটাল এল কে লিখছি, এফ বাই এ এটা তো পীড়ন, এল বাই এল এটা তো বিকৃতি, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি
শক্তি ইউ ইকুয়াল টু হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, অথবা ইউ ইকুয়াল টু একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ হচ্ছে হাফ ওয়াই স্মল স্কোয়ার বাই ক্যাপিটাল স্কোয়ার, বা একক আয়তনের সঞ্চিত শক্তি ইয়ংয়ের গুণাঙ্ক, এটা বলা যায় হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বিকৃতি স্কোয়ার, এটা বলা যায় হাফ ইন্টু ইয়ংয়ের গুণাঙ্ক ইন্টু দৈর্ঘ্য বিকৃতি স্কোয়ার। তো একক আয়তনের সঞ্চিত শক্তির এই দুইটা সূত্র তুমি মনে রাখতে পারো, 6 এটা 7 এটা 8। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা শুধু দৈর্ঘ্য বিকৃতির জন্য দেখলাম, তো সেম একইভাবে আয়তন বিকৃতির জন্য ক্লিন্তন পীড়ন ক্লিন্তন বিকৃতির জন্য একই জিনিস দেখা যায়। তো এখানের মধ্যে তোমাকে একটা কোশ্চেন করে ওরা এখানে, যে একটা তারকে আমরা যখন টেনে ছিঁড়ে ফেলি, ধরো একটা তারকে আমরা টানতে টানতে ছিঁড়ে ফেললাম, ধরো স্টিলেরই একটা তার নিলাম, গুণা নিয়ে তাকে টেনে ছিঁড়ে ফেললাম। একটা তারকে টেনে ছিঁড়ে ফেললে তাপ উৎপন্ন হয় কেন? একটা তারকে টেনে ছিঁড়ে ফেললে তাপ উৎপন্ন হয় কেন? তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যখন একটা তারকে টানছি তখন আমাকে কি করতে হয়? প্রত্যয়নী বলের বিরুদ্ধে কাজ করতে হয়। প্রত্যয়নী বল একটা সংরক্ষণশীল বল। আমরা জানি এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যখন কাজ করে তখন এই তারের মধ্যে আমি যতটুকু কাজ করতেছি ততটুকু কাজ এই তারের মধ্যে বিভব শক্তি আকারে জমা হতে থাকে। আমি যত টেনে তাকে লম্বা করব তত এটার মাঝে তত বেশি কাজ আমি করছি, তার মানে কি তত বেশি বিভব শক্তি এটার মধ্যে জমা হতে থাকে। তো বিভব শক্তি জমা হতে থাকে, যখন তারটা ছিঁড়ে যায় তখন এই যে জমা হওয়া যে বিভব শক্তিটা বা এই যে সঞ্চিত শক্তিটা, এটাই কি হয়? তাপ আকারে উদ্ভূত হয়, বা এই বিভব জমা হওয়া শক্তিটাই রিলিজ হয়, মানে পরিবেশে রিলিজ হয় তাপ আকারে। তাই একটা তার যখন ছিঁড়ে যায় তখন ওই তারের মধ্যে কি হয়? তাপ উৎপন্ন হয়। তোমাদের 2 নম্বর কোশ্চেনে এটাও ব্যাখ্যা করতে পারে, একটা তারকে টেনে ছিঁড়ে ফেললে কেন তাপ উৎপন্ন হয়। তখন তোমার কোশ্চেনটা এমন হবে, একটা তারকে আমি যখন টেনে লম্বা করব তখন আমাকে কি করতে হয়? প্রত্যয়নী বলের বিরুদ্ধে বা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করতে হয়, বা স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করতে হয়। ওই স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করার কারণে ওই তারে কি হয়? বিভব শক্তি জমা হয়। তারটা যখন ছিঁড়ে যায় তখন এই বিভব শক্তিটাই তাপ আকারে কি হয়? পরিবেশে নির্গত হয়। তাই আমাদের একটা তার ছিঁড়ে গেলে তারটা কি হয়? উত্তপ্ত হয়ে যায়, মানে গরম হয়ে যায়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে আমরা পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র দেখছিলাম, যে আমাদের পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রটা কেমন ছিল। পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রটা অনেকটা এমন ছিল, যে আমার এক্স অক্ষে বিকৃতি ছিল, ওয়াই অক্ষে পীড়ন ছিল। তো এরকম এক্স অক্ষে বিকৃতি বা স্ট্রেন, ওয়াই অক্ষে পীড়ন, টাও বা সিগমা কিছু একটা দিয়ে দিতে পারো। তো আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে মোটামুটি সরলরেখা পাইছিলাম। আসলে আমরা পরে দিয়ে বলছিলাম স্থিতিস্থাপক সীমা হবে না, কথাটা হবে সমানুপাতিকের সীমা। কিন্তু ওই আমরা পুরো চ্যাপ্টারে স্থিতিস্থাপক সীমা সমানুপাতিকের সীমা এক বিন্দু ধরে নিছি আর কি। তো মোটামুটি এরকম একটি স্ট্রেট লাইন বা সরলরেখা পাওয়া যায়। তো তোমাকে এরকম একটা সরলরেখা দেওয়া আছে, এক্স অক্ষে বিকৃতি, ওয়াই অক্ষে পীড়ন দেওয়া আছে, দিয়ে এরকম একটা গ্রাফ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পীড়ন বনাম বিকৃতি লেখাচিত্র। তো এখন এই গ্রাফটা যখন দিয়ে দিল, মানে ধরো ও এ একটা রেখা, মূলবিন্দু মানে সরলরেখা, তো দিয়ে দিচ্ছে আর কি। আমি এখানে কি করলাম? পি একটা বিন্দু নিয়ে নিলাম, ধরো এই ও এ সরলরেখার উপরে পি একটা বিন্দু নিয়ে নিলাম। পি বিন্দু থেকে
এই এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিলাম। এটা তো তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এখন এই যে লম্ব টেনে দিলাম, ধরো এই লম্বটা ধরে দিলাম পিকিউ লম্ব টেনে দিচ্ছি। এখন এটা না একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই কোণটা যদি থিটা হয়, তার মানে কি এই রেখাটার ঢাল বা আমরা যে বলি স্লোপ, কি বলতে পছন্দ করো তুমি বলো, এটা ঢাল বা স্লোপ, সেটা হচ্ছে এম। এটা হচ্ছে কি টেন থিটা। টেন থিটা মানে লম্ব বাই ভূমি, পিকিউ বাই ও কিউ, এটা হবে পিকিউ বাই ও কিউ। তো পিকিউ এটা বের করলাম পিকিউ, আর এটা হচ্ছে ও কিউ। তো পিকিউ এটা তো টাও, ও কিউ এটা তো ই, তাহলে এটা তো টাও বাই ই, মানে এটা তো, এটা যে ঢাল বের করছি, এটা যে ঢাল বের হয়েছে, এই ঢালটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পরে পীড়ন, নিচে হচ্ছে বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। এখন এই যে পীড়ন বাই বিকৃতি, এটা তো ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস y। তার মানে এই সরলরেখাটার যে ঢাল, এই সরলরেখাটার ঢাল আসলে ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করে। তো এই সরলরেখাটার ঢাল ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করে। এই সরলরেখাটার ঢাল হচ্ছে ইয়ংস মডুলাস। মনে রেখো, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র যেটা আছে, সেটা ঢাল ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করে। পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ঢাল ইয়ং এর গুণাঙ্ক। এখন তুমি কি করলা, যে এই ওপিকিউ, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলো। এখন তুমি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বের করো। এখন ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, ত্রিভুজের ক্ষেত্রফল আমি ছোটবেলা থেকে বের করতে জানি। ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদি বের করি তাহলে হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই তো ভূমি ইন্টু উচ্চতা, এটা হবে। এখন হাফ হাফের মতো থাকলো, ভূমিটা হচ্ছে কি আমার ও কিউ, ও কিউ, আর উচ্চতাটা হচ্ছে আমার পি কিউ, তার মানে কি এটা হাফ, ও কিউ হচ্ছে তোমার ই, আর এটা হচ্ছে টাও। তার মানে কি এটাকে এভাবে লিখলাম হাফ টাও ই, মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। দেখো একটু আগে তুমি শিখে আসছো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ, হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটা আর কিছুই না, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই জায়গাটার ক্ষেত্রফলটা, পিয়ন বনাম বিকৃতি লেখচিত্রের ক্ষেত্রফলটা একক আয়তনে সঞ্চিত শক্তি নির্দেশ করে। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, আর এটার ঢালটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে। পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ঢাল ইয়ংয়ের গুণাঙ্ক নির্দেশ করে, এবং ক্ষেত্রফল একক আয়তনে সঞ্চিত শক্তি নির্দেশ করে। পীড়ন, তোমাকে মনে রাখতে হবে এই কথা, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ঢাল ইয়ংয়ের গুণাঙ্ক করে, এবং ক্ষেত্রফল একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ নির্দেশ করে।
এই জন্য পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রটা ইম্পর্ট্যান্ট। পীড়ন বনাম বিকৃতি লেখচিত্রের ঢাল ইয়ংয়ের গুণাঙ্ক নির্দেশ করে এবং ক্ষেত্রফল একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ নির্দেশ করে। ওকে, তাহলে তোমাকে যদি একটা গ্রাফ দেওয়া থাকে, একক আয়তনে সঞ্চিত শক্তি বা ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করতে বলে, তুমি বের করতে পারবা।